এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবি দেখে কি বোঝা যায়? কিসের ছবি এগুলো? স্যার বিসি কিছু ঝিনুকের ছবি। হ্যাঁ, ঝিনুকের ছবি। ঝিনুকের। স্যার এখানে কিছু ঝিনুক আছে, কিছু ছোট কিছু বড়। আর ছোট বড় আর কি বিভিন্ন ভ্যারাইটিস টাইপের, হ্যাঁ, বিভিন্ন রকমের ঝিনুক আছে, এক এক বিভিন্ন টাইপসের, বিভিন্ন সাইজের হ্যাঁ ঝিনুক দেখা যাচ্ছে। গুড গুড, ভেরি গুড। বলছে থিঙ্ক অ্যাবাউট ইউর স্টুডেন্টস। এখন আমরা যদি পড়াতে যাই, সেক্ষেত্রে আমার যে স্টুডেন্ট আছে, এখন সেই স্টুডেন্টের কথা চিন্তা করি। হোয়াট ডু ইউর স্টুডেন্টস অ্যান্ড ইউর শেল হ্যাভ ইন কমন। এখানে যে সি শেল যেগুলো আমরা দেখলাম, তার সঙ্গে যদি আমাদের স্টুডেন্টের সঙ্গে তুলনা করি, তাহলে এই দুইটার বিষয়ের মধ্যে কমন কি কি আছে একটু চিন্তা করি। এই স্টুডেন্টের সঙ্গে কি কম্পেয়ার করার মতন বিষয় আছে কিনা, বা আছে স্যার, আছে আছে। টিশেল যেমন বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন বর্ণের বা বিভিন্ন ডিজাইনের, স্টুডেন্টও এরকম থাকতে পারে বিভিন্ন লেভেলের। তারপরে বিভিন্ন এডুকেশন লেভেল হইতে পারে, বিভিন্ন জাতি হইতে পারে, গোত্র হইতে পারে। এরকম ধনী স্টুডেন্ট আছে, গরিব, ধনী গরিব, কেউ দেখতে অনেক সুন্দর, কেউ একটু দেখতে চেহারা অত সুন্দর না, তাই না? কেউ পার্সন উইথ ডিসেবলও থাকতে পারে। হ্যাঁ, তাহলে এইরকম বিষয় আছে। তেমনি ভাবে এই জিনিসের সঙ্গে এই জায়গাগুলোর মিল খায়, মানে এইরকম আছে কিছু জিনিস দেখতে যেটা ছাত্রের সঙ্গে তুলনা করা যায়। জি স্যার। আচ্ছা, you are probably wondering why I have given you a seashell. It is a gift to help you reflect on another gift you are about to receive your student. তাহলে এটা যেমন সি শেল গুলো আমি যদি দেখতে পাই সমুদ্রের পাদদেশে, সেখান থেকে অনেকে গিফট আকারে এই সি শেল আমরা তুলে নেই, হ্যাঁ, যত্ন করে রেখে দিই। এমনি ভাবে স্টুডেন্টকেও কিন্তু আমি গিফট আকারে যদি চিন্তা করি, আমার সামনে এই স্টুডেন্টরা আসছে, সুতরাং এটাও আমার একটা গিফট, স্টুডেন্ট আমার একটা গিফট। লেটস টেক এ ফিউ মিনিটস টু কনসিডার হোয়াট দ্য সেল ক্যান টিচ আস অ্যাবাউট দেম। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, কিছু সময় ভাবি যে ওটাও যেমন একটা গিফট, স্টুডেন্টও আমার একটা গিফট। হ্যাঁ, আমি এইটা যে পেয়েছি, আমি একজন টিচার হওয়ার কারণে যেন এতগুলো স্টুডেন্ট আমার কাছে আসছে, সো এটাও একটা গিফট। তাহলে গিফটের প্রতি কি আচরণ হবে সেটা দেখি। মেবি ইউর সেল ইজ ফ্রাজিল, delicate and easily broken. So are your students. Handle them with kindness and great care. তাহলে এই যে দুটা জিনিসের কথা বললাম, যে ওই সিশেলটাও যেমন আমার গিফট হিসেবে আমি ভাবতে পারি, সুন্দর জিনিসটাকে আমি আমার শোকেজে এনে রেখে দিতে পারি যত্ন করে, তেমনি ভাবে স্টুডেন্টও আমার একটা যদি গিফট হিসেবে মনে করি, তাহলে ওই স্টুডেন্টকেও কিন্তু আমরা যেমন শোকেজের মধ্যে রাখি, যত্ন নেই, কেয়ারফুলি হই, সেইভাবে যদি আমি কেয়ার নেই স্টুডেন্টের, তাহলে সেই স্টুডেন্টটা অনেক ভালো অবস্থানে পৌঁছাতে পারে। মেবি শেল ইজ ফ্রেগিল, মানে ফ্লেক্সিবল মানে এটা ভঙ্গুর, ডেলিকেট খুবই সূক্ষ্ম, ইজিলি ব্রোকেন সহসা ভেঙে যেতে পারে। তাহলে এই সি শেল গুলো যেমন ভেঙে যেতে পারে, তেমনি এত ক্ষুদ্র একটা হতে পারে, জিনিসটা অনেক ক্ষুদ্র হতে পারে, এবং হাত থেকে পড়ে গেলে যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। দুইবারই বলেছে, একটা ভঙ্গুর, একবার ভেঙে যেতে পারে। তো আমার স্টুডেন্টের ব্যাপারও তাই, আমার স্টুডেন্টের প্রতি যথেষ্ট যত্নশীল না হলে ওই স্টুডেন্টটা এই স্কুল থেকে ড্রপ আউট হয়ে যেতে পারে, এই স্কুলটা ভালো রেজাল্ট নাও করতে পারে, স্টুডেন্টটা খারাপ সঙ্গে মিশে নষ্ট হয়ে যেতে পারে। তো সুতরাং আমাকে ওর প্রতি যথেষ্ট যত্নশীল, দয়াবান হতে হবে। Maybe your cell looks beautiful. Each student in your class has a special beauty. Discover it and help others to notice and appreciate it. বলা আছে যে এই সেলগুলোর মধ্যে অনেকগুলো দেখতে অনেক সুন্দর,
স্টুডেন্টের মধ্যে এরকম অনেক সুন্দর থাকতে পারে, স্পেশাল বিউটি থাকতে পারে, সেটা ডিসকভার করতে হবে। যেমন আমি গতদিন বলতে বোঝাচ্ছে এর আগে, দিনের আগের দিন, সেখানে আমি তোমাদের মধ্যে জানতে চাইলাম, আচ্ছা দেখি কে ভালো গান গাইতে পারো। তো দেখা যায় আনন্দী খুব সুন্দর গান গেয়েছে, তাই না? রূপা সুন্দর গান গেয়েছে, আমরা তাকে হাততালি দিয়ে স্বাগত জানাইছি, আমরা নিজেরা অনেক খুশি হয়েছি এবং তার জন্য আমরা দোয়া করেছি এবং আমরা আশাও করেছি যে সামনে আরো তার গান শুনতে পাবো। তাহলে এই যে আমাদের এটা একটা বিউটি, যে তার সুন্দর গান গেতে পারে, তাই না? সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, সুন্দরভাবে কোনো জিনিস উপস্থাপন করতে পারে, ভালো এই যে যারা মানে টেস্ট দিচ্ছে তার মধ্যে অনেকেই ভালো মার্ক পেয়েছে, 20-এ 20 পেয়ে যাচ্ছে, 15-তে 15 পেয়ে যাচ্ছে, লাইক দিস। তাহলে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করাটাই উচিত। তো এই বিষয়টা এখানে আমরা জানতে পারলাম। মেবি ইওর শেল ইজ হার্ড, কিছু কিছু শেল আছে খুবই শক্ত, তাহলে সেই ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, রিমেম্বার দ্যাট দ্য শেল ওয়াজ এ কভার্ড টু প্রোটেক্ট এ সি ক্রিয়েচার। হ্যাঁ, সামটাইমস ইওর স্টুডেন্ট বিল্ড এ হার্ড শেল টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম হার্ম। ওপেন দ্য হার্ড আউটার শেল টু নার্চার দ্য লাইফ উইদিন। বলছে যে সমুদ্রে যেসব সেলগুলো আছে তাকে প্রোটেক্ট করার জন্য অনেক শক্ত আবরণ দিয়ে রাখে। হ্যাঁ, এই কারণ সে সমুদ্রের মধ্যে স্ট্রাগলিং করে চলতে হয় তাদেরকে। তেমনি ভাবে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট কিন্তু অনেক রকম, যে এত লাজুক সে কথা বলতে চায় না। হ্যাঁ, এমন আছে দেখছি যে এই রোল কল করে তখন ইয়েস স্যার সেটাও পর্যন্ত বলে না, অথচ বাসায় অনেক দুষ্টুমি করে। বলছে যে এই যে নিজেকে আবৃত করে রাখে, এই আবৃত্তি রাখে আঁকা অবস্থা থেকে তাকে বের করে আনতে হবে। আমাদের এখানে যারা কথার কথা যারা ক্লাস করছে, তারা যদি ইন্ডিভিজুয়ালি তাদেরকে কেয়ার নেওয়া হয় এবং কে রেসপন্স করছে না, তার মধ্যে যে শাইনেস আছে, সেই শাইনেসকে আমরা যদি কাটায় তুলতে পারি, তাহলে তাকে অনেক ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। এই বিষয়টা এখানে বলছে মেবি ইওর you noticed that the cell was once very teeny and seemed to be built up one layer at a time. সে বলছে যে খুবই ক্ষুদ্র অথবা একটা লেয়ার দ্বারা আবৃত আছে। স্টুডেন্টের ক্ষেত্রে তাই দেখা যাবে যে হয়তো তার কোর নলেজ কোনোটা খুবই কম, এক্সপিরিয়েন্স অনেক কম, আবার কারো ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অনেক বেশি, হ্যাঁ, অথবা নলেজও অনেক বেশি। তাহলে সব স্টুডেন্টকে প্রতি কেয়ার নিতে হবে, যার যেরকম দরকার। যার একটু নলেজ কম তাকে একটু বেশি বলতে হবে, বুঝায় বলতে হবে, হ্যাঁ, তার বেশি যত্ন নিতে হবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা খেয়াল করতে পারি। মেবি ইওর শেল লুকস প্লেইন অ্যান্ড রাদার কমনপ্লেস, মানে সব যত্রতত্র পাওয়া যায়, দেখ কমন, এর খুব একটা এক্সট্রাঅর্ডিনারি না। সামটাইমস you may feel that there is nothing special about the student. Look again, you will see that each student is unique, just as each shell is unique. বলছে যে সাধারণ একটা স্টুডেন্ট, সে অত রেসপন্স করছে না, সে ভালো গান গাইতে পারে না, ভালো লিখতে পারে না, হ্যাঁ, ভালো কবিতা আবৃত্তি করতে পারে না, কিন্তু তারপরেও যদি খুব ভালো করে খেয়াল করি যে সব স্টুডেন্ট তো এরকম না, কিন্তু অধিকাংশ আবার বেশিরভাগ স্টুডেন্ট একটু মিডিয়াম ক্লাসের, তাহলে তারপরেও প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকেই ইউনিক, প্রত্যেকের মধ্যে স্বকীয়তা আছে, কিছু না কিছু স্পেশাল গুণ তার মধ্যে আছে। আমরা যদি খুঁজে দেখতে চেষ্টা করি, খুঁজি, তাহলে নিশ্চয়ই পাবো সেই স্পেশাল গুণটা। তাহলে সেই স্পেশাল গুণের ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে। You can help each student to realize his her importance and worth. হ্যাঁ, তার সম্পদ, তার যে ইম্পর্টেন্স আছে সেটা বুঝতে হবে, তার মধ্যে যে সম্পদটা লুকিয়ে আছে সেই সম্পদটার ব্যাপারে তাকে হেল্প করতে হবে, যে এটা তাকে বুঝায় দিতে হবে, হ্যাঁ, তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। The cell you have in your hand is unique. এখন আমার হাতে যে যতগুলো যে সেল আছে সবগুলো ইউনিক, একটা আরেকটার সঙ্গে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু প্রত্যেকের স্বকীয়তা আছে। It was carried to a store by the ocean just
for you. What will you do with it? Now that is yours. মানে এটাতে কি করবা সেটা তোমার উপর নির্ভর করে। যে স্টুডেন্টগুলো ইউনিক স্টুডেন্টগুলো পাবে, সেই স্টুডেন্টগুলো এখন সম্পূর্ণরূপেই তোমার, সবাই তোমার স্টুডেন্ট। সুতরাং তাকে কিভাবে, তার প্রতি কিভাবে কেয়ার নেব, কিভাবে তাকে গড়ে তুলবো, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তো কথাগুলো কি বোঝা গেছে? এখানে মূল থিমটা যে সবাই প্রতি যত্নবান হওয়া, সবাই প্রতি গুরুত্ব দেওয়া, ইন্ডিভিজুয়ালি কেয়ার নেওয়া, ইন্ডিভিজুয়ালিটি আছে, তার ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী তাকে বিল্ড আপ করা, সেটা ইনক্লুসিভিটিরই একটা অংশ। আমরা দেখব এই সেশনগুলো। তো আমাদের যেখানে আজকের যে বিষয়টা এসে লার্নিং আউটকাম আছে, কয়টা লার্নিং আউটকাম এখানে দেখা যায় স্ক্রিনে? 19 নাম্বার পেজ। একটা বলেছে খাতা কলম। জি স্যার, দেখা যাচ্ছে। পাঁচটা স্যার। পাঁচটি আছে। কাগজ কলম দিতে হবে। আমরা গতদিনে যেমন প্রথম সিবিএলএমটা দেখেছি, সেখানেও 5টা লার্নিং আউটকাম ছিল। এবার দ্বিতীয় যে সিবিএলএমটা দেখছি, প্রমোট ইনক্লুসিভ লার্নিং, সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এর মধ্যেও কয়টা আছে? 5টা। তাহলে কাগজে আমরা একটু লিখে নেব যে শীটে আজকের তারিখ দিয়ে ওই টপিকটা লিখবো, এবং লিখবো যে পেজ নাম্বার 9, এবং তাতে দেখবো যে 5টা লার্নিং আউটকাম আছে। কি কি 5টা লার্নিং আউটকাম কে বলবে? Practice inclusivity, develop and implement work strategy to support inclusivity, promote and respond to delivery, promote culture of inclusive learning, monitor and improve work practice. তাহলে 5টা জিনিস শিখলে আমরা এই সম্বন্ধে পরিষ্কার ধারণা পাবো। প্রথমটা আমরা বলেছি যে কিভাবে আমরা প্র্যাকটিস করব ইনক্লুসিভিটিটা। আমরা নিশ্চয়ই দেখেছি যে এই যে সিশেলের ব্যাপার নিয়ে বারবার কথা বলছি, তাকে বলা হয়েছে যে প্রত্যেকের গুরুত্ব আছে এবং প্রত্যেককেই আমাদের যত্ন নিতে হবে, প্রত্যেকের ব্যাপারে। এবং সেটা যদি আমরা নিতে পারি, প্রত্যেকের ব্যাপারে ইন্ডিভিজুয়াল কেয়ার নিতে পারি, তাহলে তার মাধ্যমে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা সম্ভব হবে। আমরা দেখব আর কিভাবে হয়। এরপরে যে অংশটাকে বলছে যে এই কিছু ওয়ার্ক স্ট্র্যাটেজি বের করতে হবে যেটা সাপোর্ট করবে ইনক্লুসিভিটিকে। তাহলে আমার কাজের মাধ্যমে, স্ট্র্যাটেজির মাধ্যমে এমন কিছু কাজ বা খুঁজে বের করতে হবে যে কাজের মাধ্যমে আমার ইনক্লুসিভিটিটা সাপোর্ট করে। অর্থাৎ যেটি বললাম যে সব স্টুডেন্টকে আমরা একত্রিত করার জন্য কি কি সাপোর্ট ইনক্লুসিভিটি আছে, এই সাপোর্ট ইনক্লুসিভিটিটা সম্বন্ধে জানবো দ্বিতীয় লার্নিং আউটকামে। ইনক্লুসিভিটি আছে সেটা আমরা জানবো। তারপরে যেটা আমরা বলছি, তৃতীয় যেটা বলছি, প্রমোট অ্যান্ড রেসপন্ড টু ডেলিভারি। তাহলে আমরা এই যে এই রেসপন্ড করতে হবে এই ইনক্লুসিভিটির ব্যাপারে, সেটা কিভাবে করব, প্রমোট করব, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, জানবো। প্রমোট কালচার অফ ইনক্লুসিভ লার্নিং। বিভিন্ন ধরনের কালচার আছে, যেমন আমরা আমাদের ক্ষেত্রে কালচারের কথা বলবো যে আগে যেটা দেখা যেত যে একজন ডিসেবল স্টুডেন্ট, তাকে তারপরে তার সঙ্গে যেভাবে বিহেভ করে, মানে দেখতো মনে করতাম কি যে না, যে ভালো কানে শোনে না অথবা চোখে দেখে না, তাকে একটু বাঁকা চোখে দেখা হচ্ছে। ওই কালচার থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমরা এখন কি করব, যে ডিসেবল পিপল আছে তাদের প্রতি আরো যত্নশীল হব, সে জানি কখনো মনে না করে যে তাকে একটু বাঁকা চোখে দেখছে। আমরা দেখেছি কি, ওই যে যারা মানে বিশ্ব সুন্দরী, যে সুন্দরী প্রতিযোগিতা হয় না, সেই বিশ্ব সুন্দরীদের কিন্তু একটা বড় কাজ হচ্ছে যে কতদিন তাকে এই কিছু কিছু মানুষ মানে কি বলে ডিসেবল পিপলের সঙ্গে তাকে কিন্তু কাটাতে হয়। এটা কি আমরা জানি? এই বিষয়টা জানি আমরা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, একটু শোনা যাচ্ছে। হ্যাঁ, কি বলেছি যে এই যে বিশ্ব সুন্দরী যে প্রতিযোগিতা হয়, সেই সুন্দরী প্রতিযোগিতায় যারা ভালো পারফর্ম করে, অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হয়, রানার আপ হয়, তাদেরকে কিন্তু একটা সময়, ভালো একটা সময় কিন্তু ডিসেবল পিপলদের সঙ্গে কাটাতে হয়। এটা কি জানি আমরা? জানি কি না? আমার কথা জানি না স্যার। তাহলে এটা কিন্তু আছে, নিয়মে আছে।
কিছুদিন আছে সাকিব আল হাসান, সে কিছুদিনের জন্য সাসপেন্ড হয়েছে, সেটা আমরা দেখেছি না? তখন কি আছে, সাকিব আল হাসানকে কিছু সময় এই মানে ডিসেবল পিপলের সঙ্গে সময় কাটাতে হবে কতদিন, ওটাও কিন্তু বলে দেয়া ছিল। সেই কাজ কিন্তু সে করেছে ওই শাস্তি মওকুফের জন্য। তাহলে এই যে বিষয়টা কেন আসছে, এটা একটা আগের যে কালচার, যে ডিসেবল পিপলকে যেভাবে দেখার, এখন কিন্তু সেই কালচারের মধ্যে পরিবর্তন আনয়ন হয়েছে। এই কালচার পরিবর্তন আনয়ন হলেই কিন্তু এই মানুষগুলোকে আমরা আমাদের ভালো মানে এনভায়রনমেন্টে আনার সুযোগ আছে। লার্নিং এর এনভায়রনমেন্টে আনলে তার লাইফটা চেঞ্জ হতে পারে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে এই কি ধরনের কালচারের মধ্যে পরিবর্তন আনতে হবে, আর অথবা এই ইনক্লুসিভিটি ঘটানোর ক্ষেত্রে কি ধরনের কালচার প্রমোট করতে হবে, সেই কথাটাও এখানে আসছে। মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস, একই সঙ্গে যে আমি যেসব কালচারগুলো আনার চেষ্টা করেছি, যে সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করছি, যেভাবে প্র্যাকটিস করার কথা বলছি, যদি এইটা সেইভাবে আপ টু দা মার্ক না হয়, তাহলে সেই অনুযায়ী তার কিভাবে ইমপ্রুভ করা যায়, মনিটরিং করে সেই ইমপ্রুভ করার ব্যবস্থা নেওয়া হবে। তাহলে 5টা বিষয় বুঝাচ্ছি, সবকিছুর মূলে রয়েছে ইনক্লুসিভিটি আনা। ঠিক আছে, কি কথা বোঝা গেছে? এই 5টা বিষয় কিন্তু জানানোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। 5টা বিষয় আমরা নিজেরা আস্তে আস্তে একটু বুঝবো আলাদা করে। এটা পেজ নাম্বার 9। আচ্ছা, প্রথম পয়েন্ট, এই 5টার প্রথম পয়েন্ট লার্নিং আউটকাম, 5টা লার্নিং আউটকামের প্রথম লার্নিং আউটকামটা হচ্ছে প্র্যাকটিস ইনক্লুসিভিটি। এই প্র্যাকটিস ইনক্লুসিভিটির মধ্যে সংজ্ঞা অনেক সময় আসে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সংজ্ঞা, ইনক্লুসিভিটির সংজ্ঞা পরীক্ষায় আসেই। ঠিক আছে, একটু লিখে নাও ইনক্লুসিভিটি সংজ্ঞা, ডেফিনেশন অফ ইনক্লুসিভিটি। এখানে 2টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট দিলেই চলবে, প্রথম পয়েন্টটা দিলেও চলবে, আর বেশি লাগবে না। তো এখানে এটাকে মনে রাখার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করব, সেটা কি বলছি, সেটাকে মনে রাখার জন্য আমি একটা শব্দ এখানে রাখবো, সেটা হলো RAM। র্যাম শব্দটা শুনেছি আমরা? জি স্যার, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যান্ডম অ্যাক্সেস মেমরি। আচ্ছা, জানি না এরকম কেউ আছে? র্যাম শব্দটার অর্থ জানি না এরকম কেউ কি আছে? স্যার জানি স্যার। জানি না এরকম কেউ আছে? জি স্যার, আমি জানি না। হ্যাঁ, কি নাম কি? শফিউল আজম স্যার। কি করো তুমি, পড়াশোনা কি? আচ্ছা স্যার, না, এই যে ল্যাপটপ ইউজ করছো না মোবাইল ইউজ করছো? মোবাইল স্যার। তো এই মোবাইলে কি মোবাইলে যে র্যাম আছে? হ্যাঁ, মেমোরি আছে না, র্যাম থাকে না? জি। তাহলে জি স্যার। মেমোরিতে র্যাম বিভিন্ন জায়গায় থাকে, কম্পিউটারে থাকে, মোবাইলে থাকে, ইভেন মানুষের ক্ষেত্রে যদি বলি তারও কিন্তু মেমোরি আছে, তাই না? জি স্যার, ব্রেনের সামনের অংশটা মানুষের র্যাম স্যার। হ্যাঁ, মানুষের দুই ধরনের মেমোরি আছে। একটা মেমোরি হলো তাকে রিকল করা যায়, আর একটাকে কাজ করার সময়, যে এখন পড়াইতেছে একরকম কাজ করার জন্য। একটা পার্মানেন্ট মেমোরি যেটা, হ্যাঁ, সেটাকে বলে রম। মানুষের ক্ষেত্রে পার্মানেন্ট মেমোরির কথাটা যদি বলি, তাহলে কি হচ্ছে, যখন মানুষ ঘুম পড়ি তখন কিন্তু সব নিস্তেজ, খেয়াল থাকে, কোনো কিছু আর কি সেন্স থাকে না স্যার। না স্যার। কিন্তু যখন ঘুম দিয়ে উঠি তখন কি করে তার সেন্স আসে? ঘুম থেকে উঠলেই, যখন আমরা রাত্রে ঘুমায়, দিনের বেলা ঘুম থেকে উঠি, তাহলে ঘুম থেকে উঠে এই যে হাই তুলি, হাত নাড়ানাড়ি করি, আড়মোড় কাটি, কেন কাটি? এটা কে বলছে? কাটতে বলছে? হাত পা নাড়াতে কে বলে? কেউ তো একজন বলে। এই ইনস্ট্রাকশন কোনো না কোনো জায়গা থেকে আসে, ব্রেনের কোনো এক জায়গা থেকে ইনস্ট্রাকশন আসে বলেই কিন্তু এই কাজটা আমরা করি, তাই না? চোখ নাগড়াই স্যার, আড়মোড়া দেই স্যার। হ্যাঁ, আড়মোড়া দেয়, চোখ নাগড়াই, হাই তুলি, তার একটা ইনস্ট্রাকশন আসে কোত্থেকে? এটা আমার ওই ব্রেন থেকে পার্মানেন্ট মেমোরিতে রয়ে গেছে। যখনই সজাগ হই তখন আমার এই পার্মানেন্ট মেমোরি থেকে এই ইনফরমেশন গুলো আসে। সেই কারণে আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেক করি যে ভালো আছে কিনা। এই হাত নাড়ানো থেকে আরম্ভ করে হাই তোলা, চোখ নাগড়ানো, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে চেক করে। তেমনি ভাবে কম্পিউটার যখন অন করে মেমোরি, তখন এই পার্মানেন্ট মেমোরি রমের থেকে যে ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী সে কিবোর্ড ভালো আছে কিনা, মনিটর ভালো আছে কিনা, র্যাম ভালো আছে কিনা, হার্ড ডিস্ক ভালো আছে কিনা, সবকিছু চেক। শুনতে পাইনি কিছু। কেন? আচ্ছা, শোনার এখন যেটুকু, এটা শুনলে চলবে। এখন যেটা বলছি, হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ না কি?
কে বলছো? কে বলছে? শুনতে পাচ্ছি না। স্যার রিমা আক্তার বলছিল। আরেকবার বলবেন, শুনতে পাইনি। হ্যাঁ রিমা, রিমা বলছো? আমি বলছি আরেকবার হলো এই যে একটা, হ্যাঁ তুমি স্ক্রিনে দেখো RM লিখেছি, এটা দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি লেখাটা দেখা যায় না যায় না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, মানে আচ্ছা আবার আমি বলছি, তোমার নেটে মানে একটু সমস্যা আছে, অন্যরা নেট প্রবলেম স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওয়েদার খারাপ আছে তো, তারপরে একটু শোনার চেষ্টা করো। আমরা খালি একটা শব্দ বলেছি, এই ইনক্লুসিভিটির সংজ্ঞা মনে রাখার জন্য একটা শব্দ মনে রাখবো, সেটা র্যাম। ঠিক আছে, যদিও আমরা র্যাম অন্য শব্দ জানি, কিন্তু এই ইনক্লুসিভিটি কিভাবে র্যাম দ্বারা মনে রাখবো সেটাই বলছি। তো আর প্রথম শব্দ যেটা আর বললাম, আর সবাই কিন্তু খুব ভালো করে খেয়াল করো। প্রথম শব্দ যেটা আমরা বলছি আর, ঠিক আছে, আর দ্বারা আমরা খেয়াল রাখবো এই যে শব্দ বলেছে রিকগনাইজিং। ক্লিয়ার হচ্ছে সবাই? অ্যাকোমোডেটিং মিটিং। তারপরে এ দ্বারা হলো অ্যাকোমোডেটিং। আর এই শব্দটা দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হলো মিটিং দ্য লার্নিং নিডস, এই পুরাটা বুঝবো। ঠিক আছে, মিটিং দ্য লার্নিং নিডস পুরাটা বুঝবো। তাহলে প্রথম কথা আর দ্বারা বুঝবো রিকগনাইজিং, অর্থাৎ প্রত্যেককে আমাকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেককে আমাকে চিনতে হবে, প্রত্যেককে আমি আইডেন্টিফাই করব। এখানে যতজন আছে প্রত্যেককে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তার ইন্ডিভিজুয়াল সত্তাকে যদি গুরুত্ব দিতে পারি, তাহলে সেটা হবে ইনক্লুসিভিটির একটা অংশ। দ্বিতীয় হলো অ্যাকোমোডেটিং, আমি গুরুত্ব দিতে চাই। কিভাবে চাই? আমি একজন গরিব মানুষ, একজন ডিসেবল পিপল, প্রত্যেকে যাতে আমার প্রতিষ্ঠানে আসতে পারে, তাকে আসার সুযোগ করে দিতে পারি, সেটা হলো অ্যাকোমোডেটিং। এই কাজে আসার জন্য অনেকে ইনফরমেশন যদি জানতো প্রত্যন্ত অঞ্চলে যে না এখানে ট্রেনিং হচ্ছে, তাহলে সে হয়তো যুক্ত হতে পারতো। তাহলে আমার সার্কুলেশনটা এমন হবে যে প্রত্যন্ত অঞ্চলে মানুষ জানি সে জানতে পারে। এক। দুই নাম্বার হলো একজন মানে কম জানা একজন ডিসেবল পিপল, সেও জানি ইন করতে পারে। তার ভিতরে ইন করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা, ফিজিক্যাল যে কোনো চেঞ্জ আনা দরকার, সেটা জানি করে আমি অ্যাকোমোডেট করতে পারি। আর ফাইনালি মিটিং দ্য লার্নার নিডস, এটা একটা ফ্রেজ যে যতজন এখানে লার্নার আসবে তাদের যে চাহিদা, সেই চাহিদা মিট আপ করতে হবে, মানে তাকে সেই চাহিদা পরিপূর্ণ করতে হবে। বোঝা গেছে তিনটা শব্দ? একটা হলো রিকগনাইজিং করা, একটা অ্যাকোমোডিং করা, আর একটা মিটিং দ্য লার্নার নিডস। কথা তিনটা বোঝা গেছে? আর এম মনে থাকলে এই কথা মনে আসবে না? ইনশাআল্লাহ মনে আসবে স্যার, এটা তো সহজ হয়ে গেল। অ্যাকোমোডেটিং, হ্যাঁ। আর তাহলে বুঝবো যে ইনক্লুসিভিটি বললেই আমি মনে করতে হবে র্যাম। তাহলে ইনক্লুসিভিটি মিনস রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দ্য লার্নিং নিডস। হ্যাঁ, লার্নিং এর জন্য যা দরকার, লার্নিং নিডস অফ অল ইয়োর লার্নার্স। হ্যাঁ, তাহলে লার্নারের সমস্ত সমস্যা মিট করতে হবে, অথবা লার্নিং এর সমস্যা, লার্নিং এর জন্য যাবতীয় যে চাহিদা থাকে সেটা মিট আপ করতে হবে। তার সংক্ষেপে লার্নারের নিডস মিট আপ করতে হবে। এনিওয়ে, তাহলে সংজ্ঞাটা দেওয়ার জন্য বই খোলার আর দরকার নেই, এইটুকু মনে রাখতে পারলেই চলবে। এই র্যাম শব্দ মনে রাখতে এবং তা দিয়ে বললে সবাই ইজিলি মনে থাকবে। মনে থাকবে না এখন? ইয়েস স্যার, অনেক সহজ হয়ে গেছে। অনেক সহজ হয়ে গেছে। পরের অংশটা বাদ দিই, দরকার নেই। এটাও বলছে যে তার যে প্রত্যেকের যা যা জ্ঞান আছে, সেই জ্ঞান যে অবস্থায় থাকুক না কেন, সেই জ্ঞান দ্বারাই কিন্তু তাকে ফিট করতে হবে, ওই লার্নিং এর মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই হবে। সো আমরা দ্বিতীয়টা বাদ দিই। এটা পেজ নাম্বার 13 নাম্বার পেজে এই ইনক্লুসিভিটি সংজ্ঞাটা আছে। নেক্সট আমরা যাই, এই 13 নাম্বার পেজেই আছে অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ইজ অন দ্যাট। এটাও পরীক্ষায় কিন্তু যথেষ্ট আসে, এই সংজ্ঞাটাও আসে, আবার এই কথাটাও আছে
যে লার্নিং এনভায়রনমেন্ট, ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বুঝো, তাহলে সেই ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের কথা যদি আসে তাহলে বুঝতে হবে যে ভ্যালুজ এন্ড রেসপেক্ট ডিফারেন্স, প্রত্যেককে আলাদাভাবে তার মূল্য দেওয়া, প্রত্যেককে আলাদাভাবে তাকে স্যার কোশ্চেনটা কিভাবে আসে স্যার একটু বললে ভালো হতো। প্রশ্ন দেওয়ার জন্য তো একদিন আমরা বসবই, তারপর আমি শুধু বলি যে এই যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, হোয়াট ডু মিন বাই ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, হতে পারে বলতে পারে লার্নিং ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, বোঝা গেছে প্রশ্নটা? হোয়াট ডু মিন বাই ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট জি স্যার বুঝা গিয়েছে। হ্যাঁ, সোজা কথা, ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে সেই রকমই একটা এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্টে যারা যতজন লার্নার আছে প্রত্যেকটা লার্নারকে যথেষ্ট মূল্য দিতে হবে, প্রত্যেকে সম্মান দেখাতে হবে, এই বিষয়টা আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, এই যে এখানে যারা আছে কথার কথা, এখন আমরা মিলে 19 জন আছি, 18 জন, আর বাকি যে 18 জন প্রত্যেকের কথা যদি আমি গুরুত্ব দেই, প্রত্যেককে যদি মূল্য দেই, তাহলে সেটা ইনক্লুসিভিটি হবে। আর তা যদি মনে করি যে না ওর কথার উত্তর দেবো না, আরেকজন বলতেছে ও পড়াশোনা ঠিক মতন করে না, ওর উত্তর দেবো না, ও দেখতে ভালো না, ওর কথার উত্তর দেবো না, হ্যাঁ, এরকম বিষয় যদি আসে তাহলে আর ইনক্লুসিভিটি হলো না। এখন কি বুঝাইতে পেরেছি প্রথম কথাটা? জি স্যার। ভ্যালুজ এন্ড রেসপেক্ট ডিফারেন্স প্রমোটস লার্নিং, তার মানে যাতে এইখানে যাতে মানে শিক্ষাটা ঘটে, অর্থাৎ এই যে আমি কথার কথা যে আমি একটু সোজা করে বললাম যে RM শব্দটা মনে রাখতে পারলে তাহলে সবাই বুঝতে পারবে, তাহলে এখানে সবাই বুঝতে পারলো, এই যে বুঝতে পারলো, এই বুঝতে পারার ঘটনাটা তৈরি করা, এই লার্নিং প্রমোট করা হলো, তাহলে লার্নিংটা প্রমোট করতে হবে, ঠিক আছে, সবার মাঝে লার্নিং প্রমোট করতে হবে। এক্সপ্লোরস the benefits of learning with colleagues and clients, এবং এই বেনিফিটটা কি, লার্নিং এর যে সুবিধাটা কি সেটা কলিগদের মধ্যে এবং ক্লায়েন্টের মধ্যে এক্সপ্রেস করতে হবে, জানাইতে হবে যে আমি যদি লেভেল 1 কমপ্লিট করি তাহলে আমি এই সুবিধা পাবো, আমি যদি আমার যত ক্লায়েন্ট আছে যে লেভেল 1 করার পরে লেভেল 4 আমরা করতে পারো, যদি এই টিচিং ক্ষেত্রে আসি তাহলে আমরা পাবো, এই যে বেনিফিটটা কি সেটা তার মাধ্যমে জানাইতে হবে, যে কোন লেভেলে পড়াশোনা করলে কোন দিকে চাকরি হতে পারে, কোনভাবে আর্নিং এর সুবিধা হতে পারে, এটা জানানোর সুযোগ দিতে হবে। রিকগনাইজেস এন্ড রিওয়ার্ডস লার্নিং এন্ড কম্পিটেন্সি অ্যাচিভমেন্ট ইন দ্য ওয়ার্ক এন্ড অর লার্নিং এনভায়রনমেন্ট, এই যে লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে যখনই কেউ একটা জিনিস পারলো, ভালো বুঝলো, ভালো রিপ্লাই দিতে পারলো, সহযোগিতা করলো, সঙ্গে সঙ্গে তাকে রিওয়ার্ডস দিতে হবে, তাকে রিকগনাইজ করতে হবে, অর্থাৎ একটা থ্যাঙ্কস দিতে পারি, বাহবা দিতে হবে, একটা বাহবা দিতে পারি, একটা হাততালি দিতে পারি। হ্যাঁ, এই যে ভালো গান গাইলো তার কি করলাম, আমরা সবাই হাততালি দিলাম, তাহলে কি হলো, তার তাকে আমরা উৎসাহ দিলাম, ভালো অ্যান্সার করলো, লিখতে পারলো, তাকে আমরা থ্যাঙ্কস দিলাম, উৎসাহিত করলাম, তাহলে এই জিনিসটা আমাকে দিতে হবে, উৎসাহ দিতে হবে। প্রোভাইড অপরচুনিটি টু ডেভেলপ ইউর ওন অ্যান্ড আদার্স জেনেরিক স্কিল, একই সঙ্গে এই যে অপরচুনিটি সৃষ্টি করতে হবে যাতে নিজের এবং অন্যের জেনেরিক স্কিল বৃদ্ধি ঘটে, অর্থাৎ এইখানে যদি সবাইকে সুযোগ দেওয়া হয় যে আচ্ছা তুমি এটা পড়ো তো, এই যে বললাম যে পড়লো, সে সুন্দর করে এখানে পড়ে ব্যাখ্যা করে দিল, তাহলে কি হলো, তার যে নিজের যে ক্যাপাসিটি আছে সুন্দর করে বলার, হ্যাঁ, এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আরেকজনে বললো যে না তুমি একটা ভালো কবিতা আবৃত্তি করো, আরেকজনে বললো যে না এই যে তুমি এই আমাদের যে কি বলে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে দাও, গ্রুপ তৈরি করে কাজ করো, তাহলে ওর একটা স্কিল আছে, সে হোয়াটসঅ্যাপে এই কাজটা করতে পারে, তাহলে এই যে অপরচুনিটিটা তৈরি করে দেওয়া হলো তাকে ডেভেলপ করার জন্য, তাহলে এই বিষয়গুলো না আমার এই জায়গায় আসবে। কথা কি বোঝা গেছে? 5টা পয়েন্ট। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, এখন যদি প্রশ্ন আসে আমরা কয়টা পয়েন্ট দিব? ন্যাচারালি 3টা 4টা তো দেওয়ার চেষ্টা করতে হবে, 3-4টা করে দেওয়ার চেষ্টা করতে হবে, ছোট ছোট করে দিলেও চলবে, নিজের মতন করে এই জায়গায় যতটুকু পারা যায় বুঝে অল্প অল্প করে লিখলে হবে। প্রশ্ন আসলে তো সাধারণত এখানে 5টা পয়েন্ট আছে, কেউ যদি 3টা বা 4টা দিতে পারে ভালো, মিনিমাম 3টা। হ্যাঁ,
3টা থেকে 5টা। কি হবে যে এনভায়রনমেন্ট ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝো? ঠিক আছে, প্রশ্ন অনেক সময় ঘুরায়ও আসতে পারে, আস্তে আস্তে জানবো। তাহলে আমরা দুটো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা লিখে ফেলেছি, যেটা প্রায়শই আসে পরীক্ষায়, একটা সংজ্ঞা আর একটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বুঝি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা লিখেছি তাই না? দুটো প্রশ্ন, ঠিক আছে সবাই? What do you mean by inclusive learning? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে why practice inclusivity, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, এটা নোট করে নিচ্ছি। হ্যাঁ, যে কটা বলছি সব কিন্তু পরীক্ষায় আসার মতো। স্যার, why practice inclusivity, সেক্ষেত্রে কি সংজ্ঞাটা দিলেই হবে নাকি? না না, এই যে 3টা পয়েন্ট লেখা আছে না, স্যার এটা প্রশ্নটা ও, আচ্ছা আচ্ছা, এটা পরের এটা। হ্যাঁ, স্যার এটা মনে, প্রশ্নটা আরেকবার একটু। এটা মনে রাখার জন্য পিপি এই শব্দটা মনে রাখো। এই হয় প্র্যাকটিস ইনক্লুসিভিটির উত্তর দিতে গেলে পিপি শব্দটা মনে রাখতে হবে। বোঝা গেছে? পিপি বলতে কি বোঝায়? আর কোথায় পিপি, আর কোথাও? হ্যাঁ, আমরা তো এখন জানি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। তাহলে এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টসটা দিয়ে আমি প্র্যাকটিস ইনক্লুসিভিটিটাকে বুঝাইতে পারি কিভাবে? একটা শব্দ এখানে আমরা দেখেছি যে সেটা কি, একটা শব্দ কি? প্রিপেয়ার। এই যে প্রিপেয়ার। আর এটা কি? প্রোভাইড। আর এটা হলো এনশিওর। তাহলে শব্দ 3টা এবার থেকে আসছে না? পি দ্বারা প্রিপেয়ার বুঝাবো, আরেকটা পি দ্বারা প্রোভাইড বুঝবো, আরেকটা ই দ্বারা এনশিওর বুঝবো। তাহলে কি বললো? প্রিপেয়ার ইটস লার্নার্স। প্রিপেয়ার ইটস লার্নার্স মানে এই যে প্র্যাকটিস করব, ইনক্লুসিভিটি প্র্যাকটিস কিভাবে করব? বলছে যে যদি তার লার্নারকে এমন ভাবে প্রিপেয়ার করতে সক্ষম হয় টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস অ্যান্ড কমিউনিটি। তার মানে সে যেখানে কাজ করবে সেই জায়গায় যদি ইফেক্টিভলি এবং ফ্লেক্সিবলি কাজ করতে পারে, এমন ভাবে লার্নার তৈরি করো। তাহলে প্রশ্ন উত্তর হলো এমন ভাবে লার্নার তৈরি করতে হবে যাতে করে তারা ইফেক্টিভলি এবং ফ্লেক্সিবলি কাজ করতে পারে ওয়ার্ক প্লেসে। বোঝা গেছে বাংলা কথা? যে কোনো পরিবেশের সম্মুখীন হয়েও যেন সে কাজ করার সক্ষমতা কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো প্রিপেয়ার করা। প্রিপেয়ার ইটস লার্নার কেমন করে করবে? ইফেক্টিভলি এবং ফ্লেক্সিবলি কাজ করার মতো ক্যাপাবিলিটি। আচ্ছা, প্রোভাইড মোর লার্নার, বেশি বেশি লার্নার তো প্রোভাইড করো। মানে যে আমি যে তৈরি করলাম, তৈরিকৃত লার্নারকে রাস্তায় ঘুরে বেড়ালে হবে না, তাকে ইন্ডাস্ট্রিতে মার্কেটে প্রোভাইড করতে হবে। তাহলে প্রোভাইড মোর লার্নার্স অ্যান্ড ক্লায়েন্টস উইথ বেটার কোয়ালিটি সার্ভিস ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ মার্কেট। বলছে যে এই যে কম্পিটিটিভ যে মার্কেটটা, এখন তো মার্কেট খুব কম্পিটিটিভ। এখন চাকরি কাকে দেবে? ইউসুফে একজন টিচার নেবে, কোন টিচারকে নেবে? যে টিচার কোয়ালিটি সম্পন্ন তাকে নিবে। এখন একজন লেভেল 4 পাস করা আছে, আর একজন দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ারিং পাস করে লেভেল 4 কমপ্লিট করা আছে, আর একজন ইঞ্জিনিয়ারিং করা আছে কিন্তু লেভেল 4 নাই। তাহলে কাকে নেবে? নিশ্চয়ই লেভেল 4 পাস করাকে নেবে। তার কারণ কি? সে কোয়ালিটি সার্ভিস দিতে পারবে। তাহলে বেটার কোয়ালিটি সার্ভিস যাতে দিতে পারে, তাহলে সেইভাবে লার্নার, এমন কিছু লার্নার যেগুলো আমরা তৈরি করেছি, সেই সব লার্নার গুলোকে আমরা মানে প্রোভাইড করব ইন্ডাস্ট্রিতে, এবং তাদেরকে এনশিওর করব যে আমরা যাদেরকে প্রোভাইড করছি তারা বেস্ট কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি আছে, কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার মতন তার ক্যাপাসিটি আছে। তাহলে আমরা বলবো যে প্রমোট মোর লার্নার্স। আমি যদি এটুকু বলতে পারি তাও কিন্তু হবে। কেউ যদি বলে প্রিপেয়ার ইটস লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি, এটুকু লিখলেও হবে, বা ইফেক্টিভলি বললো প্রিপেয়ার ইটস লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি। আরেকজন তারপরেটা লিখলো প্রোভাইড মোর লার্নার্স। ঠিক আছে, তাহলেও চলবে। এনশিওর ইট meets its obligation arising out of legislation and standard। মানে এটাও এনশিওর করছে
যে তারা কি পারে, তারা সেই জিনিস মিট করতে পারে, সমাধান করতে পারে, তার বিরুদ্ধে যদি কোনো অব্লিগেশন আসে সে আইন দ্বারা, স্ট্যান্ডার্ড দ্বারা তাহলে বিষয়টাকে সমাধান করতে পারে, তাই না? আমরা এমন মানুষ তৈরি করলাম সে এনশিওর করতে পারি যে সে তার মধ্যে যে জ্ঞান আছে আইনগত বিষয় এবং স্ট্যান্ডার্ড সম্বন্ধে যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারা সে ওই ধরনের সমস্যাকে মিট আপ করতে পারে। হ্যাঁ, যদি কোনো অ্যাপ্লিকেশন আসে সেই অব্লিগেশনকে ফেস করার মতন ক্যাপাবিলিটি আসে। এনশিওর ইট মিটস ইট অব্লিগেশন, এইটুকু বললেও চলবে। এনশিওর ইট মিটস ইটস অব্লিগেশন। তাহলে ছোট করে বলার মতন ক্যাপাসিটি আস্তে আস্তে তৈরি করতে হবে। আর আমি যদি পেজ নাম্বার 14 পাই তাহলে চট করে এখান থেকে দেখে লিখে ফেলবো। তাহলে 13 আর 14 পেজ তো খুব বেশি না, শুরুতেই 13 নাম্বার পেজ ইনফরমেশন শিট 13 আর 14 পেজ পর আছে। তো এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা পরীক্ষায় প্রায়শই আসে, হয় প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এবং সেটা ওই পিপি শব্দ মনে থাকলে তা দ্বারা আমরা কিছুটা হলেও লিখতে সক্ষম হব। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছি কথা? জি স্যার বুঝতে পেরেছি স্যার। খুব কি কঠিন নাকি? আমার তো নতুন ওয়ার্ড, সেজন্য মানে হয়তো বা একটু আননোন তো এগুলি, ওই জন্য আননোন গুলো তো একটু মনে রাখার জন্য সোজা। হ্যাঁ, এই যে স্যার র্যাম দিয়া পিপি দিয়া যে বুঝাইলেন, এটা তো স্যার আমরা এখন ধরে ফেলাইছি। হ্যাঁ, তাহলে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং, র্যাম, তারপরে হলো মিটিং, তারপরে যে পিপি হলো প্রিপেয়ার, প্রোভাইড, ইনস্যুর, মানে এইগুলো স্যার এখন কনসেপ্টে চলে আসছে। রাইট, আস্তে আস্তে আসবে নতুন শব্দ, সেই জন্য আমি প্র্যাকটিস করতে হবে। আর 2 নম্বর তো যেহেতু ওপেন বুক সিস্টেম, কোন জায়গাতে লিখতে হবে সেটাও আমরা জানলাম। আবার এট দ্য সেম টাইম এটুকু জানলাম যদি নাও একদম চট করে না বের করতে পারি, দুই এক কথা লেখার মতন ক্যাপাসিটি তৈরি হবে। জি স্যার, প্রিফার, প্রোভাইড, ইনস্যুর, ইট মিটস অব্লিগেশন। স্যার সব দিকে লিখতে গেলে কি সময় থাকবে স্যার? না, সেই কারণের জন্য একটু দেখে দেখে কম করে লেখার প্র্যাকটিস করতে হবে। মানে বের করলেও আমি এতখানি লিখবো নাকি একটু কমায় লিখবো, প্রিপেয়ারস ইট লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি। আমি কিন্তু আজকে এইভাবে উত্তরগুলি দিছি, সেই জন্য আপনি কিন্তু এই যে 10 দিছেন, আমি প্রত্যেকটার উত্তর দিছি। কিন্তু আমি মানে তোমার 20 দিতে যে 10 ভুলে গেছে, এটা আউট অফ 10 আমি দেখে দেবো না তোমার। আচ্ছা স্যার অনেক সময় এলএমগুলো ঘাটাঘাটি করলে পেজ নাম্বারগুলো মুখস্থ হয়ে যায়। কম করে লিখলে আমরা কম দেব না মার্ক, কিন্তু ঘটনা হচ্ছে লিখতে হবে, সঠিক উত্তর লিখতে হবে। হ্যাঁ, কি বলতেছিলা? স্যার আমি রূপা রূপা বলছিলাম যে সিভিএল ঘাটাঘাটি করলে মানে অনেক সময় হয় কি যে পেজ নাম্বার মুখস্থ হয়ে যায়, যে প্রশ্ন আসলে মানে হঠাৎ করে মনে পড়ে যে এটা এই সিভিএলএম এর একটা পেজে আছে, তখন কিন্তু আরো ইজি হয়ে যায়। ইজি হয়ে যাবে, রাইট। এই জন্যই তো কালকে বলেছে না যে বেশি বেশি কিন্তু এগুলো প্রিন্ট আউট নিয়ে বারবার ঘাটাঘাটি করতে হবে, তাহলে কোন পেজে কোনটা থাকতে পারে। সকালে ঘুম দিয়ে উঠে যারা মুসলমান নামাজ টামাজ পড়ে একটু দেখবা, সময় ব্যয় করবা, দেখবা যে একটু একটু দেখতে দেখতে এক সময় এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন। বলো। স্যার, আপনি যে টপিক গুলো পড়াচ্ছেন বা যে যে জায়গাগুলো পড়াচ্ছেন সিভিল থেকে, ওইগুলো টাচে থাকলেই তো হবে নাকি? হ্যাঁ, ওইগুলো থাকলেই এনাফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, হাউ প্র্যাকটিস ইন ইনক্লুসিভিটি। তাহলে একটা হলো ইনক্লুসিভিটি কি, সংজ্ঞাটা কি সেটা আমরা জানলাম, তার সঙ্গে প্রশ্ন অটোমেটিক আসে হোয়াই ইনক্লুসিভিটি এন্ড হাউ ইনক্লুসিভিটি, এই তো দুটা কথা। তাহলে হোয়াই হয়ে গেছে, এখন হাউ। ঠিক আছে, এইটুকু হলে কিন্তু পড়া শেষ। একটা কেন, একটা কিভাবে, তাই তো স্যার? হ্যাঁ, কিভাবে। কারণ আমার তো পড়ার মধ্যে ইনক্লুসিভিটি আসলে আমার লার্নিং গুলো ভালো হয়, তাই না? ওই লার্নিং এনভায়রনমেন্টে দেখেছি না যে লার্নিং এনভায়রনমেন্টে কত সুন্দর হয়। তাহলে এই যে মানে হোয়াই, কেন করব, ওই যে ভালো প্রিপেয়ার করব, ভালো প্রোভাইড করব, ভালো স্টুডেন্ট, আবার কি সে এনশিওর করব যে না শুধু প্রোভাইড করি না, এরা যে কোনো বিষয়কে, যে কোনো সমস্যাকে সে মিট আপ করতে পারে, তার সেই আইন সম্বন্ধে সে জানে এবং স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানে। আইন এবং স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানলেই সে মিট আপ করতে পারবে, তাই না? সমস্যা। তাহলে এইসব কারণের জন্য আমরা ইনক্লুসিভিটি ব্যবহার করে থাকি। আর এখানে বলছে হাউ, কিভাবে করব। তাহলে এখানে কয়টা পয়েন্ট, সব হাতের 5টা আঙ্গুল কিন্তু, দেখছো?
কয়টা পয়েন্ট? 5টা স্যার। এটা মনে রাখবো কি করে? অনেকভাবে মনে রাখার চেষ্টা করতে পারি, নিজেরা শব্দ বানাতে হবে আস্তে আস্তে, যে কিভাবে মনে রাখতে পারি। কোনো একটা শব্দ যদি বানায় ফেলতে পারি, সবটা যে যার যেভাবে মনে হয়। তা আমি প্রথম অক্ষর বিটা খেয়াল রাখলাম, এইখানে প্রিন্সিপাল, ইন্টিগ্রেশন প্রিন্সিপাল বিপি, তারপরে দিলাম ইনস্টিটিউশন অ্যাক্সেস, তাহলে ইনস্টিটিউশন দিলাম বা অ্যাক্সেস দিলাম। আরো যদি শব্দ কারেক্ট করতে চাই, আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেন্সিটিভ। তারপরে যদি মনে করি মডেলিং করা, এই 4টা মনে রাখতে পারি। ইনস্টিটিউট অ্যাক্সেস, অ্যাক্সেস আইনা দে এও দিতে পারি, বিপিএলএম, বিপিআইএলএম, যাই হোক যে যেভাবে পারে, বা অন্য কোনো শব্দ ব্যবহার করেও যদি মনে রাখতে চেষ্টা করতে পারি। তো এইখানে প্রথম কথা হচ্ছে বি দ্বারা বোঝাচ্ছে বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ওই ঘুরে একই কথা প্র্যাকটিস করব, যে প্রত্যেকের আলাদা সত্য, এইটা যদি আমি বিল্ড আপ করতে পারি তাহলে ইনক্লুসিভিটি হয়ে যাবে। এই যে বললাম, এখানে যদি এই যে 30 জন আছি, 30 জনের যদি আলাদা সত্য গড়ে তুলতে পারি এখান থেকে, তাহলেই কিন্তু তার ইনক্লুসিভিটি প্র্যাকটিস হয়ে গেল। এটা খুব সোজা কথা না। তাহলে বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আচ্ছা, তারপরে বলছে ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্ক প্র্যাকটিস। তাহলে আমার কতগুলো প্রিন্সিপাল আছে ইনক্লুসিভিটির, কতগুলো প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, সেটা আমার ওয়ার্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রিন্সিপাল গুলো কি, ইনক্লুসিভিটির প্রিন্সিপাল গুলো কি, সেইটা আমরা যদি জানি, সেটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা দেখবো যে কি কি আছে প্রিন্সিপাল, এবং সেটা যদি ওয়ার্ক প্লেসে প্র্যাকটিস করি তাহলেও হবে। তৃতীয় কথা বলছে ইউজিং ইউর ইনস্টিটিউশন অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি টু গাইড ইউর ওয়ার্ক প্র্যাকটিস। তাহলে ইনস্টিটিউশন অ্যাক্সেস মানে ইনস্টিটিউশনে অ্যাক্সেস করবে, এবং ইকুইটি পলিসি, আমরা আগেও জেনেছি ইকুইটি পলিসি বিষয়টা কি, যার যেরকম প্রয়োজন তাকে সেই ধরনের সুবিধাটা দেওয়া। তাহলে একটা চিত্র প্রদর্শন করছিলেন। হ্যাঁ, ইনক্লুসিভিটি, তাহলে ইনস্টিটিউটে অ্যাক্সেস করার সুযোগ দিতে হবে এবং ইকুইটি পলিসি অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক প্লেসে, তাহলেও ইনক্লুসিভিটি প্র্যাকটিস হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স, তাহলে এমন সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে বা কেয়ারফুলি হতে হবে, যাতে সবাই, মানে এখানে অনেক সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আসতে পারে, ল্যাঙ্গুয়েজটা এমন ইউজ করা উচিত কেউ জানি হার্ড না হয়। তার মানে আমি অনেক কঠিন করে একজন মানুষকে দাঁড় করায় অনেক আজে বাজে কথা বললাম, তাহলে ওই ছেলেটা পরের দিন আর স্কুলে আসবে না। ছেলে মেয়ে এক জায়গায় আছে, একটা মেয়েকে আমি এমন ভাবে মানে তার সম্বন্ধে কথা উচ্চারণ করলাম, তাহলে সে মেয়ে লজ্জা পেয়ে গেল, তাহলে সে পরবর্তীতে ক্লাসে আসবে না, তাই না? তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা হতে হবে খুবই কেয়ারফুলি সেন্সিটিভ। এখানে হিন্দু মুসলমান থাকতে পারে, সুতরাং কোনোভাবে জানি ধর্মীয় ভাবে আঘাত প্রাপ্ত না হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটা অনেক স্ট্রং, তাই না? আচরণগত বিষয় থাকতে পারে, ভাষাগত বিষয় থাকতে পারে। ভাষাটা এমন হতে পারে যে একজনে দেখা গেল আরবি ভাষাভাষী আছে, তারে আমি যদি বাংলায় বলি তাহলে তোর কাজ হবে না, তাহলে সেই জায়গাটাও আমাকে বুঝে তার বোঝার উপযোগী করে কথা বলতে হবে। মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স। ওয়ার্ক পারফরমেন্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল খাড়া করতে হবে, যেই মডেল দ্বারা ইনক্লুসিভনেসকে আরো আকৃষ্ট করতে পারে। তাহলে এই মডেল হতে পারে অনেক ভাবে। কথার কথা, আমি আমার কলেজে র্যাম নাই, আমি একটা র্যাম মানে একটা সিঁড়িটাকে এমন ভাবে বানাইলাম যে মানুষ এখানে উঠতে পারে, ওটাও কিন্তু একটা মডেল আকারে, যে এই শিক্ষা প্রতিষ্ঠান কি, এই শিক্ষা প্রতিষ্ঠান যত মানুষ এখানে আসার সুবিধা নিতে চায় তাকে সেই সুযোগ করে দেয়, ওটাও একটা কিন্তু মডেল হতে পারে। অথবা টিচার গুলো একটা মডেল হিসেবে খাড়া হতে পারে, যে সবাইকে সমান সুযোগ দেয়, সবার প্রতি যত্ন নেয়, কেয়ারফুলি হয়। কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু আইডিয়াল টিচার আছে না? সবাই তাকে মনে করে না যে না সে খুব আইডিয়াল, তাকে ফলো করার চেষ্টা করি, এরকম আছে না? আছে কি? সে নিজেকে মডেল হিসেবে খাড়া করেছে। তো এই যে 5টা বিষয়, এই 5 ভাবে আমরা ইনক্লুসিভিটিটা প্র্যাকটিস করতে পারি। এই 5 বিষয়টা আমরা আরো ডিটেলসে আসতে চাই, আমরা ডিটেলসে দেখবো। এটা পেজ নাম্বার 14। খালি যদি জিজ্ঞাসা করে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, আমি এই 5টা লাইন লিখে দিলেই এনাফ।
বোঝা গেছে কথা? আর যদি এর ভিতরে আরো কথা এরপরে আসবে, হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, সেটা আমরা একটু দেখতে চাই যে কি আছে, সেটা খুঁজে দেখি। স্যার একটা কথা ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে মানে সাধারণত যেটা জানতাম সেটা হচ্ছে ধরেন ইনক্লুসিভিটি হয়তো একজন মানে ডান হাতে লিখতে পারে না, মানে সে হয়তো বা হাতে লিখে, তার জন্য হয়তো আলাদা ডেস্ক লাগবে বা চেয়ার লাগবে এরকম, অবশ্যই বা অবশ্যই। কেউ দেখতে পায় না, তাকে মানে হ্যাঁ, পিছন থেকে দেখতে সমস্যা হয়, সেটা তো তাকে সামনে সেটা তো সামনে নিয়ে আসা। হ্যাঁ, সেটা সেই প্র্যাকটিস গুলো এর মধ্যে তো আসবে। এই যে প্রিন্সিপাল গুলো আছে না, আমরা দেখবো তো। এই যে ইনস্টিটিউট অ্যাক্সেস এর কথা বলেছি না, ইকুইটি পলিসির কথা বলেছি না, ইকুইটি পলিসি কি, ইনস্টিটিউট অ্যাক্সেস এর বিষয়টা কি, এইখানে যখন আমরা ডিটেলসে যাব তখন এই কথাগুলো সব বুঝতে পারবো। বুঝেছি কথা? জি স্যার। এখানে বলেছে যে সংক্ষেপে বলেছে যে এই কথাগুলো অ্যাপ্লাই করলে এই কাজ এই প্র্যাকটিস গুলো মানে করলে এইটার মাধ্যমে আমার ইনক্লুসিভিটি আসবে। তাহলে এইটার মাধ্যমে কি আসবে সেটা আর একটু দেখি, আর একটু ডিটেলস। এই যে বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলেছি, সেটাতে কি বোঝায় দেখি। এটা তো একটা কমন কথা বলেছি। হ্যাঁ, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে একটা কথা না, সেখানে বলেছে লার্নিং ডিফিকাল্টিজ অ্যারাইজ করতে পারে। এই যে আলাদা আলাদা বলবো, তার কেউ বাংলা বোঝে, কেউ ইংরেজিতে বোঝে, কেউ অন্য ভাষাভাষী বোঝে, কেউ আমাকে চোখে দেখে না, তাকে যে সিস্টেম হ্যাঁ আমরা দিচ্ছি, কেউ কানে শোনে না, এরকম অনেক ধরনের মানুষ আসবে। তাহলে সেক্ষেত্রে কি লার্নিং ডিফিকাল্টিজ আছে, কিন্তু সেই লার্নিং ডিফিকাল্টিজটাকে মিট আপ করে যদি আমি তারকে গুরুত্ব দিতে পারি, তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের গুরুত্বটা আসলো এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মাধ্যমে আমার ইনক্লুসিভিটিটা ঘটলো। বোঝা গেছে? এই একটা কথাতেও কিন্তু অনেকখানি কথা বোঝা যায়। ল্যাঙ্গুয়েজ, লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নিডস, কেউ কারো অক্ষর জ্ঞান কম, কেউ সংখ্যাগত জিনিস বোঝে না, তাহলে তাকেও আমার লার্নিং এর আওতায় আনতে হবে, তাকে ওই সুযোগ দিতে হবে। অনেকে আছে না যে মোবাইলে স্যার যখন মানে আমি এই সুযোগগুলা দিব, স্যার যখন সুযোগগুলা দিব তখন কি ইনক্লুসিভিটি প্র্যাকটিস হবে না? হ্যাঁ, অবশ্যই। সেই সুযোগ দিয়েই তো ইনক্লুসিভিটিটা আসবে। সেই কথাটাই বলছে যে ইন্ডিভিজুয়াল ডিভাইসের মধ্যে কোন কোন পয়েন্ট আসতে পারে। একজন বলছে যে মোবাইলে লিখতে মানে অক্ষর জ্ঞান নাই, তারপরে কি সে মোবাইলে সেভ করে ফেলতেছে, নাম রাখছে না। অনেকের মোবাইলের নাম্বার মুখস্থ রাখার দরকার নেই, সেভ করে কাজ করে ফেলতেছে। তাহলে অনেক ধরনের সুবিধা আছে, সেই সুবিধাগুলো তাকে ধরায় দিলে তার মাধ্যমে সে কাজ করতে পারে। কালচারাল ব্যাকগ্রাউন্ডস, তাহলে ইনক্লুডিং ইমেজেস এন্ড পারসেপশনস, যে কালচারের থেকেই আসুক না কেন, হ্যাঁ, বিভিন্ন কালচারের থেকে আসে না, সেই কালচারের অনুযায়ী তাকে আমার এই জায়গার গুরুত্ব দিয়ে আমার লেভেলে তাকে নিয়ে আসতে হবে, আমার এই লার্নিং থেকে সুবিধা করে দিতে হবে, তাই না? বিভিন্ন কালচারে যেমন বললাম যে একজন যদি ডিসেবল পিপল হয়, তাহলে তাকে কি করতে হবে, তাকে নিশ্চয়ই সুবিধা না করে দিলে সে তো কাজ করতে পারবে না। একটা গরিব শ্রেণীর লোক আসলো, একটা বড় লোকের ছেলে মেয়েরা আসলো, সবাইকে নিয়ে কিন্তু আমার কাজ। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের এই যে বললাম যে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ইকোনমিক্যাল কন্ডিশন, ভালো মন্দ, সামাজিক বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, সেটা দ্বারাও বোঝায় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তাহলে সবগুলো পয়েন্ট দ্বারাই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বোঝায়। এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি এন্ড রিলিজিয়াস প্র্যাকটিস, তারপরে কি সাইকোলজিক্যাল এন্ড সাইকিক সাইকিয়াট্রিক ইম্পেরিমেন্ট, তার মানে মানসিক যে রোগী, মানসিকভাবে বাধাগ্রস্ত, এরকম মানুষও থাকতে পারে। হ্যাঁ, তারপরে ইন্টেলেকচুয়াল ইম্পেরিমেন্ট অর ডিসেবিলিটিস, তারপরে ফিজিক্যাল ইম্পেরিমেন্টস অর ডিসেবিলিটিস, ওই যে হিয়ারিং, ভিশন, ভয়েস ইত্যাদি নিয়ে সমস্যা আছে। মেডিকেল কনসিডারেশন, হ্যাঁ, মানে এখানে যেটা লিখছে আর্থারাইটিসের ব্যাপার থাকতে পারে, হ্যাঁ, আর ট্রমার বিষয় থাকতে পারে। তাহলে এদের সবাইকে অ্যাজমেটিক সমস্যা থাকতে পারে। তাহলে এদের সবাইকে যদি আমি সুযোগ করে দিতে পারি, হ্যাঁ, যার এখানে সব তার আসবে না, যখন যেটা প্রয়োজন সেইটাকে অ্যাড্রেস করতে পারলেই,
হ্যাঁ, তাহলে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে, এই যে এতগুলো পয়েন্ট, আমি এখান থেকে 3-4টা পয়েন্ট লিখে দিব। যদি বলে যে এই ইনক্লুসিভিটির মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বুঝি, অনেক সময় এরকম প্রশ্ন এসে যেতে পারে, সেটাও একই নাম্বার। তাহলে আমরা কিন্তু খুব একটা বেশি দূর যাইনি, 13 নম্বর পেজ আর 14 নম্বর পেজের মধ্যেই আছে। তাহলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট 13 এবং 14 নম্বর পেজ, এটা মনে থাকলে উত্তর দেওয়া সম্ভব হবে। সবগুলো তো আর মুখস্থ রাখতে পারবো না, কিছু জিনিস আমি ওভাবে মনে রাখবো। তবে এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা আমরা অলওয়েজ খেয়াল রাখবো। আমি সিবিএলএম এ নিয়ে যাব, আমি সিএস এর মধ্যে দেখাবো অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি ওখান থেকে দিতে পারবো। এনিওয়ে, এই গ্রুপটার কথা আসছে, ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস। দুটা প্রশ্ন আসে, একটা হলো ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, আর একটা ক্লায়েন্টস উইথ স্পেশাল নিডস অর স্পেসিফিক নিডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস বললেই একটা গ্রুপকে বোঝায়, এটা মুখস্থ রাখতে পারবো, এটার জন্য কিছুই লাগবে না, এই 15 নম্বর পেজে যা লাগবে নট দ্যাট। এটা বলছে যে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, সুনির্দিষ্ট কিছু নিডস লাগবে, একটা গ্রুপ হিসাবে এটা চিন্তা করছে। যেমন ওমেন, ওমেন একটা গ্রুপ, তাহলে ওমেন হলো পার্টিকুলার নিডস এর মধ্যে পড়ে, ওমেন ওয়্যার আন্ডার রিপ্রেজেন্টেড। তাহলে সেকেন্ড কোশ্চেনটা আরেকবার প্লিজ স্যার। বলছে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, আর একটা আছে ক্লায়েন্ট উইথ স্পেশাল নিডস। আমরা স্পেশাল নিডস পরে যাব, এখন পার্টিকুলার নিডস। এই পার্টিকুলার নিডস বলতে বোঝাচ্ছে একটা গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ, ঠিক আছে, নোট করে রেখে দাও। পার্টিকুলার নিডস মানে গ্রুপ, তাহলে বিভিন্ন ধরনের গ্রুপ, যেমন মেয়েদের, মহিলারা একটা গ্রুপ, পিপল উইথ লো লিটারেসি এন্ড নিউমেরেসি, লো লিটারেসি এন্ড নিউমেরেসি একটা গ্রুপ, পিপল উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি একটা গ্রুপ, রুরাল এন্ড রিমোট লার্নার, গ্রাম থেকে আসছে তারা একটা গ্রুপ, ইউথ অ্যাট রিস্ক এরা একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে প্রত্যেকের গ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপকে আলাদাভাবে অ্যাড্রেস করা যায়। যদি মেয়েদের কোনো বিষয় থেকে থাকে, আমরা কিভাবে একটা মেয়েদের যদি ক্লাসরুম থাকে, তো শুধু একটা মেয়ে টিচারদের দিয়ে ক্লাস করাতে পারলে ভালো হয়। তাহলে মেয়েদের কিছু স্পেশাল বিষয় থাকতে পারে, নিডস থাকতে পারে, সেই সমাধানগুলো শুধু মেয়েদের গ্রুপকে কনসিডার করেও কিন্তু কাজ হয়ে থাকে। লো লিটারেসি এন্ড নিউমেরেসি এটা যদি একটা গ্রুপ হয়ে থাকে, তাহলে তাকে নিয়ে আমরা কাজ করতে পারি। পিডব্লিউডি নিয়ে আলাদাভাবে কাজ করতে পারি, রুরাল এন্ড রিমোট লার্নার নিয়ে কাজ করতে পারি, ইউথ অ্যাট রিস্ক, এজেড পিপল সেটাও একটা গ্রুপ। তাহলে বুঝতে পারছি, এই গ্রুপকে কনসিডার করতেছি অ্যাজ পার্টিকুলার নিডস, ঠিক আছে। 15 নম্বর পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। প্রশ্ন আছে এটাতে, কারো না বোঝার মতন কিছু আছে নাকি? তাহলে প্রশ্ন আসছে বলে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস কারা, এটার প্রশ্নটা। পার্টিকুলার নিডস বলতে কি বুঝো? ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, পার্টিকুলার নিডস কারা? ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। তখন আমরা এই গ্রুপের নামটা বলবো। আমরা অনেকগুলো গ্রুপ এমনি নিজে নিজে মুখস্থ রাখতে পারি, যে মহিলারা একটা গ্রুপ, পিডব্লিউডি একটা গ্রুপ, লো লার্নার, লো লিটারেসি এন্ড নিউমেরেসি একটা গ্রুপ, রুরাল গ্রাম থেকে আসছে রুরাল এন্ড রিমোট লার্নার একটা গ্রুপ, ইউথ অ্যাট রিস্ক একটা গ্রুপ, ওল্ড এজও একটা গ্রুপ। স্যার আমার একটা ডিফারেন্ট প্রশ্ন আছে। হ্যাঁ বলো। তো যদি আমরা একসঙ্গে গ্রুপ না পাই, সে ধরেন যে পিপল উইথ ডিসেবিলিটি পাইলাম 2-1 হ্যাঁ, লিটারেসি পাইলাম 2-1, গ্রুপ করার পসিবল হলো না, সেক্ষেত্রে আমরা ট্রেনিং প্রোভাইড করব? না ট্রেনিং এর গ্রুপের কথা বলি নাই, বলা হচ্ছে গ্রুপ মানে এটা না, মনে রাখার জন্য যে এইটা হলো একটা গ্রুপ নিয়ে গ্রুপের কথা মনে করছি, আর কিছু না। এটা আমার ওই কথার উত্তরটা লেখার জন্য গ্রুপ হিসেবে মনে করছি। ও আচ্ছা, এবার বুঝতে পারছি স্যার, ঠিক আছে। ট্রেনিং দেওয়ার জন্য না, এই ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস বললে আমরা গ্রুপ বুঝবো, ঠিক আছে, মনে রাখার জন্য। স্যার এখানে মানে ওমেন হায়ার আন্ডার রিপ্রেজেন্টেড, আমি যদি খালি মানে যে হচ্ছে অন্যদের অধীনস্থ, এখানে ওমেন দিলে হবে? হ্যাঁ, খালি ওমেন দিলে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার লিখবো ওমেন, লিখবো লো লিটারেসি এন্ড নিউমেরেসি, লিখবো ডিসেবল পিপল বা পিপল উইথ ডিসেবিলিটি, লিখবো রুরাল এন্ড পিডব্লিউডি সংক্ষেপে লিখে দিলাম স্যার। হ্যাঁ সংক্ষেপে লিখে দিলে হবে, ইউথ অ্যাট রিস্ক। স্যার যদি পার্টিকুলার নিডস যদি বলে তাহলে আমি গ্রুপ চিন্তা করব, আর যদি স্পেশাল নিড যদি বলে তাহলে অন্য কথা, সেটার উত্তর পরে আসছে, ঠিক আছে। কোনোভাবে যদি পার্টিকুলার নিডস লেখা দেখো প্রশ্নের মধ্যে, চট করে খালি গ্রুপের নাম লিখে দিবে।
জি ঠিক স্যার আছে, ওকে জি পেজ সেট করলে তো করতেই পারলাম। এই যে প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস, তাহলে স্পেশাল নিডস এর ক্ষেত্রে কি ধরনের সাপোর্ট দরকার, হ্যাঁ, বা স্পেশাল নিডস বলতে কি কি বুঝি। স্পেশাল নিডস বলতে এই একই ব্যাপার, ওই জায়গা থেকে প্রশ্ন পেয়ে গেলাম। এই যে কি সাপোর্ট দরকার, ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে, ওই যে কলেজের মধ্যে ঢুকবো, একটা ডিসেবল পিপল সে যদি ঢুকতে না পারে তাহলে তার সুবিধা এনে দিতে হবে, একটা র্যাম্প তৈরি করে দিলাম, অথবা লিফট সেট করে দিলাম, অথবা শুধু যে ডিসেবল পিপল বলছে তা না, আরো অন্য কারণেও হতে পারে। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কি আসতে পারে সেটা যাই আসুক, আমরা পরে আরো বিষয় নিয়ে কথা বলতে পারি, বাট ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্টের প্রশ্নটা আসছে। দ্বিতীয় কথা, অ্যাডজাস্টমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস। আমি যখন মানে ট্রেনিং করানো হবে অথবা অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস করানো হবে, সেইখানে অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হতে পারে। কেমন, যে সে ওই যে ঠান্ডা লেগে সর্দি হয়, তাহলে তাকে ফ্যানের নিচে না বসতে দিয়ে অন্য জায়গায় বসার সুযোগ করে দেওয়া। হ্যাঁ, তার ক্ষেত্রে আরো অনেক বিষয় আসতে পারে, যে সে পরীক্ষা দিচ্ছে ওই যে বাঁ হাতি লেফট হ্যান্ডেড, তাহলে তাকে একটা টেবিল মানে এমন একটা ট্যাবলেট চেয়ার দিলাম যাতে সে লিখতে সুবিধা হয় লেফট হ্যান্ডেড করে, তাই না? তারপরে একটা খাটো ছোট টুলস আছে, বা একটা খাটো ছেলে, তাকে যদি হাই টুল দিতে পারি তাহলে তার সুবিধা, তাহলে এই ধরনের সুবিধাগুলো এনে দিতে হবে। অস ইস্যুস টু বি অ্যাড্রেসড, কোন ধরনের ওই যে অস ইস্যু হেলথ এর ব্যাপারে, হ্যাঁ, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বলে, এই ক্ষেত্রেও যদি কোনো অকুপেশনাল কোনো ইস্যু থাকে, হ্যাঁ, যেখানে রিস্ক থেকে যায়, সেই রিস্ককে মিনিমাইজ করার বিষয়ে আলটিমেটলি সাপোর্ট দিতে হবে। দেখা গেল যে ওখানে একটা যেমন তেমন ভাবে ইলেকট্রিক্যাল তার পড়ে আছে, সেই তার পড়ে থাকার কারণের জন্য তার পা বেঁধে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর্গোনমিক্যাল হ্যাজার্ডের সমস্যা হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে। আমরা সেই অস প্র্যাকটিসের বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানবো, আরেকটা মডিউল আছে, এই 3 নাম্বার মডিউল, সেখানে আমরা জানতে পারবো। মোট কথা, অস ইস্যুটাও আমাদের স্পেশাল নিডের মধ্যে পড়ে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ওই যে ল্যাঙ্গুয়েজ কথা তো আগেই বলেছি, যে ভাষাভাষীর বিষয় আছে, সেই ল্যাঙ্গুয়েজ রিকোয়ার থাকতে পারে। লিটারেসি এন্ড নিউমেরেসি ইস্যু থাকতে পারে। মোর টাইমস, এডিশনাল টাইম, একটু কম বোঝে তাকে এডিশনাল টাইম দিতে হবে। লিখতে গেলে সময়, হাতে লেখা চলো, সে যদি একটু টাইম বেশি চায় তাকে দিতে হবে। সো এইগুলো সব হলো স্পেশাল নিডস। বোঝা গেছে, আগেরটা হলো গ্রুপ আর এটা হলো ইন্ডিভিজুয়াল পেশা, ইন্ডিভিজুয়াল সমস্যা, সেই অনুযায়ী তার স্পেশাল নিডস থাকতে পারে। সেই ইন্ডিভিজুয়াল নিডস এর মধ্যে কি কি বিষয় আসে সেটা আমরা এখানে অ্যাড্রেস করলাম। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আছে এখানে। আচ্ছা, আমরা দেখি আরো যাব কিনা। তাহলে এই পর্যন্ত, স্পেশাল নিডস পর্যন্ত আজকে রাখতে চাই। আমরা একটু অন্য আরেকটা জায়গায় যাব, এইটুকু আমাদের থাকুক। তাহলে কত, 13, 14, 15, 3টা মাত্র পাতা, 3টা মাত্র পেজ আমরা দেখেছি। স্যার আজকের ক্লাসটা কি ইউটিউবে পাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটাই পাবো স্যার। বিদ্যুতের সমস্যার জন্য জ্বর হচ্ছে তো বাইরে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা, কারণ এর আগের গুলো পেয়েছো না? জি স্যার। জি স্যার, পাওয়া গেছে সবগুলো। তাহলে চিন্তা করার কিছু নাই, প্রত্যেকটাই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখানে আমি আরেকটু জায়গায় আসতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে এই যে সিবিএলএম, এই যে এইটা হলো পেজ নাম্বার কত, এই যে 9 নাম্বার পেজ, এটা লার্নিং আউটকাম, প্র্যাকটিস ইনক্লুসিভিটি, যেটা আমরা বললাম যে সাপোর্ট ইনক্লুসিভিটি, হ্যাঁ, রেসপন্ড ডাইভার্সিটি, কালচার এন্ড ইনক্লুসিভ লার্নিং, মনিটর এন্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস, এই কথাগুলো আমরা বলেছি।
এবং এই জায়গায় আমরা আরেকটা জায়গায় যাব, এটা এটা আচ্ছা না, আমরা এখান থেকে একটু বেড়ে যাই, এটা দেখাতে চাইনি আমি, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। আচ্ছা, এইবার এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই যে সিএস যেটা, এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার, একটু বড় করেন স্যার। হ্যাঁ, বড় ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা তো একটা মাত্র সিএস, তাই না? আমাদের কাছে সিএস আছে একটা, আর সিবিএলএম আছে বাকিগুলো, তাই না? জি স্যার। এই সিএস এর মধ্যে আমরা একটু দেখতে চাই যে প্রমোট ইনক্লুসিভিটি অংশটা একটু ঢুকে দেখতে চাই কোথায় আছে, এই সিএস এ কোথায় আছে। এই সিএস এ কিন্তু সব কটা সিবিএলএম এর বিষয় লেখা আছে। এটা 18 নম্বর পেজে আছে স্যার, 18 নম্বর পেজ। গুড, থ্যাংক ইউ, তুমি তো ভালো বলেছো। এই যে স্যার এটা মনে হয় লেভেল 5 এর সিএস, তাই না? না, লেভেল 4 5 দুটাই আছে। তো আমরা এখানে দেখি প্রমোট ইনক্লুসিভ লার্নিং এন্ড সিবিটি এনভায়রনমেন্ট। এই সিএস এর মধ্যে কিন্তু তার ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপ্টর, আমরা সিএস নিয়ে আলোচনা করেছিলাম না, 9টা পয়েন্ট আছে না কম্পোনেন্ট? জি স্যার। হ্যাঁ, তার মধ্যে ইউনিট টাইটেল 14টা স্যার। আচ্ছা, 14টার মধ্যে 9টাই মনে রাখি আগে। ইউনিট কোড এটা, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, 20 ঘন্টা লাগবে এটা স্টাডি করতে। আমরা তো কত ঘন্টা, 1 ঘন্টা, আর কালকে 1 ঘন্টা বললে 2 ঘন্টা, তাহলে বাকি 18 ঘন্টা কিন্তু আমাকে নিজেকে স্টাডি করতে হবে। এলিমেন্টস অফ কম্পিটেন্সি পারফরমেন্স ক্রাইটেরিয়া, এর মধ্যে এলিমেন্টস আছে কয়টা? এই যে 5টা এলিমেন্টস, ঠিক আছে? আমরা যে 5টা দেখাইছি সেই 5টা না মনিটর এখানে আছে, এটাই লার্নিং আউট বলেছি না? যাহাই এলিমেন্টস তাহাই কিন্তু লার্নিং আউটকাম। কি কথা খেয়াল আছে? স্যার এগুলো তো এলিমেন্ট। জি স্যার, বলা হয়েছিল। হ্যাঁ, দুটার মধ্যে পার্থক্য কি? লার্নিং এন্ড আউটকাম আর এলিমেন্টস এর মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য যদি জানতে চাই, সিএস এর যেটা এলিমেন্ট, সিবিএলএম সেটা। হ্যাঁ, এটা কি সবাই বুঝি? আরেকবার করতে স্যার। তার মানে সিএস এর যেটা এলিমেন্ট, কারিকুলামে সেটা লার্নিং আউট। তাহলে একটা হলো এলিমেন্টস হচ্ছে স্ট্যান্ডার্ডের টার্ম, সিএস এর টার্ম। এলিমেন্টস হচ্ছে কার টার্ম? সিএস এর। আর লার্নিং আউটকাম কার টার্ম? কারিকুলামের টার্ম, হ্যাঁ, বা কারিকুলাম, ঠিক আছে, সিবিএলএম বা কারিকুলামের টার্ম। তাহলে এইটুকু মনে রাখবো। অ্যাটলিস্ট একটা পয়েন্ট যদি দিতে চাই তাহলে বলবো সেটা হলো সিএস এর টার্ম হলো এলিমেন্টস, আর কারিকুলামের টার্ম হচ্ছে লার্নিং আউটকাম, বাট দুটাই একই জিনিস। সিএস এর মূল বিষয় হলো এলিমেন্টস কে ইন্ডিকেট করে, লার্নিং আউটকামের মূল বিষয় হলো কারিকুলামের মূল বিষয় লার্নিং আউটকাম যা ইন্ডিকেট করে। তাহলে এর মধ্যে আমরা এই 5টা যে এলিমেন্টস পেলাম, তার পাশে তার পারফরমেন্স ক্রাইটেরিয়া পেলাম, এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার পরে এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল। কেউ যদি সিএস এ এসে এই রেঞ্জ অফ ভেরিয়েবল দেখে, তাহলে এই রেঞ্জ অফ ভেরিয়েবল 19 নম্বর পেজ খেয়াল রেখো, এখানে কয়টা আছে দেখো? 10টা, ঠিক আছে? এই যে 10টা রেঞ্জ অফ ভেরিয়েবল, এই 10টা রেঞ্জ অফ কথা এতক্ষণ শুনি নাই স্যার। হ্যাঁ, এখন শোনো। এই যে আচ্ছা এলিমেন্টস দেখাচ্ছি, এলিমেন্টস মানে সিএস এর মধ্যে আমরা দেখছি 19 নম্বর পেজে যে রেঞ্জ অফ ভেরিয়েবল আছে। এই রেঞ্জ অফ ভেরিয়েবল দিয়েই কিন্তু এই প্রশ্ন, প্রত্যেকটা এই 10টাই প্রশ্ন হতে পারে। যেমন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আমরা বলেছি না যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বুঝি? এই যে লার্নিং ডিফিকাল্ট, লিটারেসি এন্ড নিউমেরেসি, সব কথা এখানে আছে, দেখছো? ওই যে এলিমেন্টে বলে সিবিএলএম আমরা দেখাচ্ছি। তাহলে আমরা চট করে যদি কেউ প্রশ্নের উত্তর দিতে চাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বুঝি, তাহলে এখান থেকে উত্তর দিতে পারি, তাই তো? ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, এই যে আছে ওম্যান, রুরাল এন্ড রিমোট লার্নার্স,
people with disabilities, people from non-English, youth at risk, supervisor. তাহলে এখান থেকে যদি উত্তর দেয় তাহলে সমস্যা আছে? এখান থেকে 3-4টা পয়েন্ট দিয়ে দিলাম। ক্লায়েন্ট Yes, with sir. particular needs. এই যে প্রিন্সিপাল, কি কি প্রিন্সিপাল আছে এখান থেকে 3-4টা দিয়ে দিতে পারবো। সাপোর্ট ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন, ফোস্টারিং এন্ড অ্যাডভোকেটিং, এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস, ইউজিং ক্লায়েন্ট সেন্টার, মোটিভেশন লার্নার। এই যে এখান থেকেও 3-4টা পয়েন্ট দিতে পারি যদি প্রিন্সিপাল গুলো কি কি। প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি না স্যার? প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি কি আমি এখান থেকে উত্তর দিতে পারি। সাপোর্ট পারসন, কারা কারা এই ইনক্লুসিভিটির ক্ষেত্রে সাপোর্ট পারসন? ফ্যামিলি মেম্বার, গভর্নমেন্ট অফিসিয়াল, পেয়ার, ইন্টারপ্রেটার, কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, টেকনিক্যাল সাপোর্ট পারসন ইত্যাদি। তারপরে প্রশ্ন আসে অনেক সময় ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট বলতে কি বোঝায়? ওই যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলেছিলাম না, তখন স্পেশাল সাপোর্টের মধ্যে একটা ছিল ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট। এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্টের ডিটেলস যদি জানতে চায়, মডিফিকেশন অফ লেআউট অফ প্রিমিসেস, মডিফিকেশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড লার্নার ম্যাটেরিয়ালস, লার্নিং ম্যাটেরিয়ালস, ওই যে ট্যাবলেট চেয়ারের কথা আসছে। ইউজ অ্যাডাপটিভ টেকনোলজি, তার মানে কি যে কানে শোনে না তাকে হিয়ারিং এইডস দিব। চেঞ্জ অফ ওয়ার্ক শিডিউল, সকালে ক্লাস নয় বিকালে ক্লাস নিতে পারি। মডিফিকেশন অফ জব ডিজাইন, তাহলে এই সবই হলো ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাপোর্ট হিসেবে কাজ করবে। অশিশু, কি কি অশিশু? ইস্যু রিলেটেড টু দ্য লার্নার এট দ্য ট্রেনিং সেশন, ট্রেনিং সেশনে যদি তার কোনো সমস্যা হয় সেইটা। ইস্যু রিলেটিং টু ওয়াশ ইম্প্যাক্ট অন দ্য আদার্স, তাহলে অশিশু বলতে কি বোঝায় সেটার উত্তর এখানে আসছে। গ্রাউন্ড রুল, কি কি গ্রাউন্ড রুল আছে? হ্যাঁ, গাইডলাইন্স অফ বিহেভিয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, কমন আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি, এই কথাগুলো আছে। সেফটি লিটারেসি, স্পেসিফিক নিডস, ওই যে স্পেসিফিক নিড। স্যার এখন তো দেখতেছি সিএসটাও প্রিন্ট করলে ভালো হয়, খুবই জরুরি। ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপেরিয়েন্স, বডি মুভমেন্ট, পোস্টার। তাহলে জেনেরিক স্কিল প্রশ্ন ছিল বলো। তাহলে এই 10টা প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারি। তার মানে এই বইয়ের এই প্রমোট ইনক্লুসিভের মধ্যে যদি প্রশ্ন আসে 2টা প্রশ্ন মিনিমাম এখান থেকে পাবো। বোঝা গেছে? অনেক সোজা হয়ে গেল স্যার, মাত্র এই 10টা পয়েন্ট থেকে পেয়ে যাবো স্যার। হ্যাঁ, এই পেজটা খুললেই তো আমি উত্তরটা লিখে দিতে পারতেছি এখান থেকে দেখে। তাহলে আমার কষ্ট কমে গেল না কি? জি স্যার, অনেক ইজি। জি স্যার, জি। হ্যাঁ, তাহলে অত বই খোঁজা আসলে সিএস ঘাটাঘাটি করব স্যার। সিএস এর মধ্যে বেশি লাগবে না। সিবিএলএম নিয়েও পড়ে আছি। হ্যাঁ, সিএস এর মধ্যে শুধু ওই রেঞ্জ অফ ভেরিয়েবল, ওই সিবিএলএম এ যাওয়ার আগে খালি রেঞ্জ অফ ভেরিয়েবলটা একটু দেখবো, ঠিক আছে? যেমন টিবেট টার্মোলজি কি কি আছে এই যে এখানে দেখা যাচ্ছে। টিবেট পলিসি এন্ড ল, কোনটা কোনটা টিবেট পলিসি এবং ল। টিবেট প্রোভাইডার, কারা কারা টিবেট প্রোভাইডার। তারপরে ক্লায়েন্টস বলতে কি বুঝি, ইন্ডাস্ট্রি ইনক্লুসিভ। তাহলে এর মধ্যে শুধুমাত্র ক্লায়েন্টস এর অ্যান্সারটা এখান থেকে পাওয়া যায়, বাকিগুলো তেমন একটা আসে না। এখান থেকে একটা উত্তর পাবো, আর প্রমোট ইনক্লুসিভিটির থেকে একটু বেশি উত্তর পাবো। ঠিক আছে? কোনটা আমরা সিএস থেকে নেব, কোনটা সিবিএলএম থেকে নেব, সেই আইডিয়াগুলো আসবে। আমি কি বুঝাইতে পেরেছি কথাটা? জি স্যার। সবাই কি একদম স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার। হ্যাঁ, আমার প্রথমে একটা জিনিস হলো, প্রথমে কিছু জিনিস বোঝার একটা বিষয়, আর হলো উত্তর দেওয়ার একটা বিষয়। বোঝার জন্য আমরা আলোচনা করছি, আবার উত্তর কোথা থেকে পেতে পারি সংক্ষেপে সেই ধারণাটা আমরা নিচ্ছি, সেই প্র্যাকটিসটা আমাকে করতে হবে। দেন আমরা তাহলে ভালো আউটপুট দিতে পারবো। ক্লিয়ার? কি খুব কঠিন লাগতেছে? সোজা হয়ে আসতেছে না আস্তে আস্তে? জি স্যার, অনেক ইজি হয়ে জি আসতেছে, স্যার। মনে হচ্ছে অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। স্যার, অ্যাসেসমেন্টের দিন তো আমাদের ওপেন বুক এক্সাম, তো ওই দিন কি আমাদের সিবিএলএম এর সাথে সিএস টাকেও রাখতে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভলি রাখতে দেবে। এ তো সুন্দর কথা জানতে চেয়েছে। তবে প্রশ্ন হলো একটাই, যে ওখানে কিন্তু দাগ থাকা যাবে না। কোনো সিএস বা সিবিএলএম এর যদি দাগ থাকে তাহলে কিন্তু অ্যাসেসর ওই সিবিএলএম সিএস নিয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার।